নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প, যবনিকা পতন। লোকে কয় অভিনয় কভু নিন্দনীয় নয়, নিন্দার কারণ শুধু অভিনেতাগণ। বলে গেছেন নটগুরু গিরিশচন্দ্র। অভিনেতৃত্ব নিন্দার কারণ তো বটেই, তার চেয়েও কিছু বেশি বরং। নিতান্ত মারাত্মক রূপেই কথাটা ফলে গেল নটবর পুলকেশের জীবনে। সে নিজেই যেন উদাহরণস্বরূপ হয়ে দাঁড়ালো মহাকবির ওই মহাকাব্যের। অভিনয় করার শখ তার বাল্যকালের থেকে। পেশাদারি রঙ্গমঞ্চে একটা সুযোগ পাবার জন্যে কত না ঘোরাঘুরি করেছে এক সময়। কিন্তু দুঃখের বিষয়, নেপথ্যে কোলাহল কিংবা জনতার একজনের ভূমিকার চেয়ে বেশি দূর আর এগোতে পারেনি। অবশেষে বিরক্ত হয়ে পার্টের মতো পাঠ পাবার আশায় যাত্রা দলে গিয়ে যোগ দিল সে। যাত্রাপালায় এক আধটা পাঠ পেলেও তার পার্ট অফ স্পিচই একটা বাধা হয়ে দাঁড়ালো শেষটায়। মদ কি গাঁজা খাওয়ার হেতু নয়, হয়তো কানে একটু খাটো বলেই যাত্রার আসরে সে বেহুশ হয়ে পড়ল একদিন। অভিনয়ের শিক্ষানবিশের সূচনাতেই তার অভিনেতা জীবন বিষিয়ে গেল সেই ঘটনায়। প্রম্পটিং ঠিক ঠিক শুনে সেটা সঠিকভাবে ওগড়াতে পারাটাই নবিশ কিংবা নভিসদের অভিনয় পটুতার গোড়ার কথা। নহুষের প্রেতাত্মা কাঁদিছে, এই কথাটা বলতে গিয়ে সে বলেছিল বেহুশের প্রেতাত্মা কাঁদিছে। কথাটা নাকি ঠিক হয়নি, কিন্তু কেন যে হয়নি তা তার বোধগম্যের বাইরে। যাত্রা দলের অধিকারীকে সে তর্ক করে বোঝাতে গিয়েছিল যে নহুষ মানেও যা, বেহুশ মানেও তাই। ওটা বলায় তার কোনো ব্যত্যয় ঘটেনি, তারতম হয়নি এমন কিছু। প্রেতাত্মার কোনো হুঁশ থাকবার কথা নয়, এইটাই এখানে আসল কথা। অধিকারী আর কথা না বাড়িয়ে পত্রপাঠ আসর থেকে তাড়িয়ে দিয়েছেন তাকে। আসর থেকে সরে আসতে হলেও অভিনয় থেকে সরবে না, এই হচ্ছে তার প্রতিজ্ঞা। যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে। এই অভিনয় করেই সে উঠবে, বাঁচবে, বিখ্যাতও হবে হয়তো বা একদিন। না, মুক্তাঙ্গনেই সে অভিনয় করবে এরপর থেকে। মুক্তাঙ্গন রঙ্গমঞ্চে নয়, পৃথিবীর মুক্ত অঙ্গনে। কিন্তু কিছু টাকা তো চাই, পকেটে একটা কানাকড়িও নেই। অধিকারী তো মাইনে না দিয়েই ভাগিয়েছেন। কলকাতার পথে ঘাটে ঘোরাফেরা করতেও পয়সা লাগে। ঘোরালো অভিনয়ের কথা তো পরে। পৃথিবীর অঙ্গন চারিদিকেই বিমুক্ত বটে, কিন্তু একটা টাকা ধার দেবার লোক কোনো ধারেই নেই কো। অগত্যা সে তার এক কম্পাউন্ডার বন্ধুর কাছে গিয়ে না কোনো টাকা করি নয়, এক ফালি ব্যান্ডেজ মাত্র ধার চাইল শুধু। তারপর তার সাহায্যেই সেইটা নিজের মাথায় বেঁধে নিয়ে একটা নামকরা হাসপাতালের গেটে গিয়ে গ্যাঁট হয়ে বসল সে। একটু পরেই এক পথচারী এইভাবে ম্লান মুখে তাকে সেখানে বসে থাকতে দেখে সদয় হয়ে শুধালেন, কি হে, হাসপাতালে অ্যাডমিশন পাওনি বুঝি? না স্যার, সেরে যাবার পর তারা বার করে দিয়েছে আজ আমায়। হয়েছিল কি, কি করে চোট লাগলো মাথায়? আগে ট্রাম থেকে পা ফসকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছিল আমার, কাতর স্বরে সে জানায়। বিচিত্র নয়, যা ভিড় বাপু ওই ট্রাম বাসে আজকাল। ঝুলতে ঝুলতে যেতে একদিন আমিও তো প্রায় পড়েই যাই আর কি। পড়ে গেলে আমারও ঠিক ওই দশা হতো, কি মারা যেতাম কিনা তাই বা কে বলবে। বলতে গিয়ে শিউরে উঠলেন ভদ্রলোক। তা এখানে বসে আছো কেন এমন করে? বাড়ি যাও। আগে ছাড়া পেয়েছি বটে, কিন্তু বাড়ি যাবার ভাড়া তো কাছে নেই, তাই। বলে সে চুপ করে বসে থাকে। বাড়ি কোথায় তোমার? খিদিরপুরের দিকটায়, সেই মমিনপুরে। আনা 4-5 পেলেই আমি ট্রামে কি বাসে চেপে চলে যেতে পারি। আবার ট্রাম, এই ব্যান্ডেজ বাঁধা মাথা নিয়ে? হ্যাঁ? ফের সর্বাঙ্গ শিহরণ হলো ভদ্রলোকের। এবার পড়লে আর তোমার বাঁচন নেই বাপু, তুমি বরং একটা ট্যাক্সি নিয়ে চলে যাও তার চেয়ে। পুলকেশ কোনো জবাব দেয় না। তাকে যেন আরও বেশি ম্লান দেখায়, আরও যেন সে দমে যায়। মমিনপুর যেতে হলে কত পড়বে ট্যাক্সিতে? যায়নি কখনো তো। আচ্ছা এই নাও 5টা টাকা ধরো।
সদয় ভদ্রলোক পুলকেশের অনিচ্ছুক হাতে নোটখানা ধরিয়ে দিয়ে বলেন, নাও, নিতে কোনো সংকোচ করো না। তুমি আজ আমায় খুব শিক্ষা দিয়েছো ভাই। তোমার দশা আমারও তো হতে পারতো কোনো দিন। বাঁচিয়ে দিয়েছো তুমি আমায়। তার বিনিময়ে এই সামান্য 5 টাকা মাত্র তোমায় দিলাম। না, আমি আর কোনো দিনই ওই ট্রামে বাসে চাপছি না, অন্তত ভিড়ের সময় ওইভাবে ঝুলতে ঝুলতে তো কখনোই নয়। রোমাঞ্চিত হতে হতে বিদায় নিলেন ভদ্রলোক। অন্তরে পুলকিত হলেও পুলকেশ আরও বেশি বিষণ্ণতর হয়ে বসে রইল সেইখানে। তারপরেও একটু পরে আরেক শিকার এসে পড়ল তার অভিনয়ের আসরে। তাকে তেড়ে গিয়ে ধরতে হলো না, তিনিই নিজ গুণে ধরা দিলেন তার ফাঁদে। সব শুনে টুনে একটা টাকা তার হাতে দিয়ে বললেন, নাও, বাড়ি যাও এবার। তার আগে কোথাও থেকে কিছু খেয়ে নিও, কেমন? তোমার ট্রাম ভাড়ার চাইতে কিছু বেশি দিলাম সেই জন্যে। এই করে একবেলাই তার মন্দ রোজগার হলো না। তারপর রোদ একটু চড়ে উঠতেই দিয়ে উঠল সে ভার ভার পকেট নিয়ে। এক সেরা হোটেলে গিয়ে খানা পিনা সেরে একটা সিনেমা দেখতে বেরিয়ে পড়ল পুলকেশ, মনের পুলকেই। এমনই করে খোশ খেয়ালে চলতে লাগলো খাসা তার দিনের পর দিন এই অভিনয় করি। ভালো ব্যবসা ফেঁদেছে সে। পালাযাত্রার আপিস থেকে বিদায় নিয়ে পালা করে নিত্য নতুন এই যাত্রার পালা তার। শহরের বিভিন্ন আরোগ্যশালার মুক্তাঙ্গনে অভিনয় নিয়ে ব্যবসা করে অনেকেই। ব্যবসার অভিনয়ও করে বিস্তর জনা। কিন্তু অভিনয় আর ব্যবসা একাকার করে একাধারে এই টুপাই সুপাই করতে একমাত্র সেই পেরেছে। এই ব্যবসায় বাড়তি খরচাও কিছু নেই। আপিস ভাড়া, কর্মচারীর বেতন ইত্যাদি লাগে না। হাসপাতাল বানিয়েছেন সরকার বাহাদুর, তার সামনের ফুটপাত সবাইকার। সেই ফাঁকা ফুটপাথেই তার আপিস খোলা। ইস্টাবলিশমেন্ট খরচা কিছু নেই। আরও ভারহেড এক্সপেন্স ধরতে গেলে মাথার এই ব্যান্ডেজ, এই মূলধন নিয়েই তার ফলাও কারবার। মাথার ব্যান্ডেজটা কেবল পরিষ্কার করতে হয় মাঝে সাঝে, যাতে হাসপাতালে টাটকা ছাড়া পাওয়ার মতোই দেখায় তাকে। সার্ফ কিংবা লাক্স পাউডার দিয়ে সাফ করতে হয় 2-3 দিন অন্তর। নিজের পক্ষে এইটুকুই তার সাফাই, এতখানি মেহনত। তারপর দিনভর এন্তার লাক্সারি। রেস্তোরাঁয় খাও, সিনেমায় যাও, ইতস্তত গতিবিধি করো, যা তোমার প্রাণ চায়। হাসপাতালও কিছু কম নেই কলকাতায়। সরকারি বড় বড় হাসপাতাল কয়েকটা তো রয়েছে, তাছাড়াও শহরের এখানে সেখানে আনাচে কানাচে ছড়িয়ে আছে বেসরকারি ছোট মাঝারি আরও অনেকগুলো। দৈনন্দিন তার যাত্রাপালা পাল্টে পালা করে সেই সব মুক্তাঙ্গনের আসরে গিয়ে বসলেই হলো। শহুরের সহৃদয় বোকা লোকের অভাব নেই বিশেষ। নতুন নতুন ভূমিকায় নব নব রূপ ধরে অভিনয় করার প্রয়োজন সে অনুভব করেনি। একই দর্শক বা দাতার দুবার দর্শনদানের সম্ভাবনা বিরলই ছিল। কলকাতার রাস্তায় নিজের তাড়াহুড়ায় ব্যস্ত সবাই। কে কার দিকে নজর দেয়, কে কাকে মনে করে রাখে। তাছাড়া তার নিজের নজর বেজায় সাফ। একজনকে দুবার দহন করে ধরা পড়ার ভয় ছিল না তার। এই বিরাট শহরে 50 লাখ লোক, একজনের উপর দুবার কোপ মারে এমন ব্যাড লাক হবার সাধ্য কি? বকরিদ পরবের পরদিন কোনো মুরগি কি বকরির বেঁচে থাকার মতোই সেটা অবাস্তব। শহরের প্রান্তে প্রান্তে তার অজান্তে ছোটোখাটো আরও কত শিকার ক্ষেত্র রয়ে গেছে। অচেনা এলাকায় ঘুরতে ঘুরতে একদিন এমনই একটি নজরে পড়ে গেল তার। প্রথমে সে খেয়াল করেনি, কিন্তু তার সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স গাড়ি সেখানে গিয়ে সেঁধুতেই সে ঠাহর করে দেখল, হ্যাঁ, একটা হাসপাতাল গোছেরই তো বটে ওই বাড়িটা। ব্যান্ডেজ মাথায় বাঁধাই ছিল তার। শীর্ষদেশে তাই নিয়ে সে ঘুরে বেড়ায় আজকাল। কোথায় কি তাক লেগে যায় কখন। কলকাতার পথে ঘাটে তো টাকা ছড়ানো, ভালো করে তাকালেই হয় একবার। কিন্তু কোনো হাসপাতালের সামনে ছাড়া আর কোথাও কারো কাছে তার ওই মাথা খেলিয়ে সে হাত পাতে না কখনো। বড় বড় গাইয়ে কি আসরের বাইরে গায় নাকি আবার? অভিনয় সজ্জা মাথায় আর অভিনয় বৃত্তি তার মজ্জায়। ভাবলেও এই ফাঁকে একটুখানি এখানে বসে 2 পয়সা উপায় করে নিলে মন্দ কি?
বসেছে একটুক্ষণ। এমন সময় এক ভদ্রলোক হঠাৎ থমকে দাঁড়ালেন তার কাছে এসে। এখানে বসে আছো যে বাপু? আগে আজ এই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি কিনা, বাড়ি যাবার গাড়ি ভাড়া কাছে নেই আমার, তাই। ও, সেই জন্যেই? তা কদিন ছিল এখানে? দিন 15 থাকতে হয়েছে মশাই। ট্রাম থেকে পড়ে গিয়ে মাথাটা দুফাক হয়ে গেছিল কি না। বটে বলে অদূরে কি যেন দেখতে পেয়ে একটু আশান্বিত হয়ে তিনি বললেন, আচ্ছা, তোমার বাড়ি যাবার ব্যবস্থা আমি করে দিচ্ছি এক্ষুনি। একটা পুলিশ ভ্যান যাচ্ছিল তখন সেখান দিয়ে সেই সময়। হাত বাড়িয়ে গাড়িটাকে থামিয়ে কাছে গিয়ে কি যেন তিনি বললেন তার ড্রাইভারকে। যাও, ওঠো গে, ওই তোমায় বাড়িতে পৌঁছে দেবে এখন, পয়সা লাগবে না। উঠতে হলো পুলকেশকে। নিখুঁত অভিনয়ের প্রয়োজনেই উঠতে হলো। অভিনয় যেমন প্রবেশ আছে, অবস্থান আছে, তেমনি তার অঙ্গ হিসাবে প্রস্থানও রয়েছে। যে অভিনয় সর্বাঙ্গীন করতে হলে সেটাকে বাদ দেওয়া যায় না। থানায় যেতেই যেন হাসির ধুম পড়ে গেল তাকে নিয়ে। বড় দারোগা, মেজ দারোগা, ছোট দারোগা সবাই হাসলেন খুব খানিক। এত হাসাহাসি ভারী খারাপ লাগলো তার। হাসপাতালের সদ্য ছাড়া পাওয়া, মাথায় চোট খাওয়া হতভাগ্য এক রুগী, তাকে দেখে এমন হাসবার কি আছে? হাসির অভিনয় তো সে করছিল না, করুণ রসের ভূমিকাই তো ছিল তার। কিন্তু এই হাসির ধাক্কায় তা যেন ভূমিষ্যাৎ হবার জোগাড়। পুলিশের লোকের কোনো রসকস নেই বলে যে, তা মিথ্যে নয়, সত্যি এমন হৃদয়হীন হয় তারা। হাসির চোট থামলে একজন তাকে জিজ্ঞেস করলেন, এমন ধারা গর্ব করা তোমার ঠিক হয়নি বাপু হে। এই গর্ব তোমার কতদিনের? গর্ব? কিসের গর্ব স্যার? কাঁচুমাচু হয়ে সে জানতে চায়। পুরুষ মানুষের কি গর্ব করা সাজে? এমন ধারা গর্ব করা কি উচিত? সত্যি তুমিই বলো না। আরেকজনের তলব, আমি তো কোনো গর্ব করিনি হুজুর। তার করুণ সুর যেন করুণতর শোনায় কেমন। করনি তো ওখানে মরতে গিয়েছিলে কেন? আবার একচোট হাসি। এই গর্বটা তোমার কতদিনের হে, শুনি তো একবার। আরেকজনের জিজ্ঞাসা, আরেক হাসির ধুম। আমার গর্ব? গর্ব কোথায় দেখলেন স্যার আমার? ছি ছি ছি, গর্ব কেবল মেয়েদেরই শোভা পায়। তুমি পুরুষ মানুষ হয়ে এই গর্ব করতে গেছো? 7 পুরুষে এমন কাণ্ড দেখিনি, শুনিনি। বলেন ওসি পুলকেশকে। ভিক্ষে করবে করো, কিন্তু তাই বলে কি কেউ বৃথা গর্ব করে ভিক্ষে করে নাকি? ঠিক কথা স্যার, ভিখিরির আবার গর্ব কিসের? সায়দা এসে তার কথায়। গর্ব করেও ভিক্ষে করতে নেই, ভিক্ষে করেও গর্ব করা ঠিক নয়, কারণ ভিক্ষা করাটা গর্বের কিছু নয়। তোমার এই গর্বটাই তোমার পতনের কারণ, বুঝেছ? তিনি জানান, এর জন্য হাজতে তো যাচ্ছই এখন, হয়তো বা জেলে যেতেও হতে পারে। জেল? জেল কিসের জন্যে হুজুর? এবার যেন সে চমকে ওঠে। গর্ব করলে পতন হয় জানি, কিন্তু তাই বলে কি জেল? তাছাড়া আমি যখন মোটেই কোনো গর্ব করিনি। গর্ব করলে পতন হয় এটা যখন জানো। অন্য একজন অফিসার মাঝখান থেকে ফোড়ন কাটেন। মেয়েদের বেলা অবশ্যই পতন হবার পরই গর্বটা হয়ে যায়। তখন এটাও তোমার জানা উচিত ছিল যে অধঃপতনের শেষ সীমায় জেল ফাটক অনিবার্যই। গর্ব দূরে থাক, আমি গর্বের কোনো ভানও করিনি স্যার। তবুও সে বলতে চায়, আরে গর্ব যদি তোমার নাই থাকে তাহলে ওই বাড়িটার ধারে কাছে গিয়েছিলে কেন? 10 মাসের গর্ব হলেই তো যায় ওখানে কেউ। তোমার এই গর্বটা কমাসের ছিল হে। অন্য একজনের এই টিপ্পনি, নাকি তোমার গর্ভপাতের জন্যই গিয়েছিলে সেখানে? গর্ভপাতের কথাটায় পুলকেশের কোথায় যেন খটকা লাগে কেমন, ভাষাটা যেন কেমনতর। তবু সে খট করে কিছু বুঝতে পারে না। ওর গর্ভে আরও যে কি নিহিত আছে তার কোনো আঁচ পায় না সে। কিন্তু না আচালে সে যে বিচ্ছিরি কিছু করে বসেছে তা সে বিশ্বাস করবে কি করে? তবু কিছু টের না পেয়েই সে নাটের মধ্যে আরও সে এগিয়ে যায়। আপনারা গর্ব গর্ব বলছেন বটে হুজুর,
কিন্তু আমি তো নিজের কোনো গর্ব দেখতে পাচ্ছি না। গর্ব কাকে বলে, গর্বের মানে কি তাই আমি জানি না এখনো। গর্ব কাকে বলে জানো না? বলে তিনি নিজের বিপুল ভুঁড়ির দিকে তার নজর টানেন। এই যে, এই হচ্ছে এর মানে, তুমি জানো না? একেই বলে থাকে গর্ব। আপনার গর্বের কারণ আছে, আপনি একজন পদস্থ কর্মচারী, আপনার গর্ব হতে পারে। কিন্তু আমি সামান্য নগণ্য লোক, এহেন কথা বলে এমন করে আমায় অপদস্থ করা আপনাদের উচিত নয় মশাই। দয়া করে তা করবেন না স্যার, এই আমার বিনীত অনুরোধ। পুলকেশ বিনয়ে গলে পড়লেও দারোগাবাবুদের আদৌ পুলকিত দেখা যায় না। তিনি খাপ্পা হয়ে ওঠেন। কি গর্ব গর্ব করছো তখন থেকে? গর্ব কাকে বলে জানো না? গর্বের মানে কি তাও বুঝি জানো না? গর্ব বানান করতে পারো নাকি তাও একদম জানো না? আচ্ছা গাধা তো। অপর দারোগার টিটকিরি। নাকি গাধা সেজে ন্যাকামো করছে এখানে? লম্বকণ্ডটাকে আচ্ছা করে ধোলাই দিয়ে ভাগিয়ে দিন স্যার। এই পাগলের নামে কেস তুলে কি হবে আর? কোর্টে পাঠালে তো সেখানে হাসাহাসি পড়ে যাবে একচোট। আর এমন অপদার্থকে পাঠানোর চোটটা শেষে সামলাতে হবে এই আমাদেরকেই। লম্বকর্ণ গালটায় পুলকেশের প্রাণে লাগে। কানে সে একটুখানি খাটো হতে পারে, কিন্তু তাই বলে তার কানকে লম্বা বলা কেবল তার কানেরই নয়, তার নিজেরও যেন মানহানি। কিসের কেস হুজুর? সে জানতে চায়। কেন, আমায় দায়রায় সোপর্দ করবেন? কিসের দায়ে? আমি কোনো কসুর করিনি। চিটিং কেস, আবার কিসের দায়? চিটিং চার্জ রয়েছে তোমার নামে। চিটিংবাজি করলে জেলে যেতে হয়, তা জানো না? চিটিংবাজি? কাকে আমি চিট করতে গেলাম স্যার? এবার সে দস্তুর মতোই হতভম্ব হয়। কেন, পাবলিককে? গর্বের কোনো কারণ থাকলেও গর্ব করা, গর্ব বানিয়ে ভিক্ষে করা, সেটা কি একটা চিটিংবাজি নয়? নয়তো কি তাহলে? এখন আমি মুক্ত কণ্ঠে বলছি স্যার, কারো কাছে আমি কোনো গর্ব করিনি। ফের গর্ব গর্ব করছো? গর্ব বানান করো তো। গ আর বয়রেপ। গ আর বয়রেপ? আজ তো একটা গাধাই তুমি। তারপর তিনি প্রাঞ্জল করেন। গ আর ভয়ে রেপ দিলেই গর্ব হয়, মেয়েদের হয়ে থাকে, পুরুষদের কখনোই হয় না, হতে পারে না। তুমি যে হাসপাতালের সামনে গিয়ে বসেছিলে, যেখান থেকে খালাস পেয়েছো বলছিলে তুমি, মেয়েরাই সেখানে গিয়ে থাকে কেবল। 10 মাস হলেই যায়, এই এমনিতরটা হলেই। বলে তিনি নিজের সুবিপুল সুবিন্যস্ত ভুঁড়ির দৃষ্টান্তে নিজেকে উদাহরণ স্থল করেন। থানায় এসে এতদূর এগিয়ে এতক্ষণ পরে জানল পুলকেশ। সে কথা ঘুণাক্ষরেও জানা ছিল না তার। নিজের প্রয়োগ নৈপুণ্য প্রকট করে অভিনয় শিল্পের ষোলকলা দেখাতে গিয়ে যেখানে সে আজ বসেছিল, থানায় এসে এতদূর এগিয়ে এতক্ষণ পরে জানল পুলকেশ। সে কথা ঘুণাক্ষরে জানা ছিল না তার। নিজের প্রয়োগ নৈপুণ্য প্রকট করে অভিনয় শিল্পের ষোলকলা দেখাতে গিয়ে যেখানে সে আজ বসেছিল, হাসপাতাল হলেও আসলে সেটা একটা মেটার্নিটি হোম। গব্য যন্ত্রণা আর কাকে বলে? শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প, যবনিকা পতন। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।